প্রেগন্যান্সির প্রথম ৩ মাস খুব গুরুত্বপূর্ণ বলা হয়। কেন গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ দুজনের জন্যই, বাচ্চা এবং মায়ের দুজনের জন্য। কি কি সাবধানতা তিনি অবলম্বন করবেন? সাবধানতা বলতে আমরা সবসময় বলি যে এই যে বমি, দুর্বলতা, মাথা ঘোরা, ভারী ভারী ভাব, তো এগুলো প্রত্যেকটি কি স্বাভাবিক? কোন সিমটমটা দেখলে তারা দ্রুত ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করতে চায়? এনি টাইপ ব্লিডিং বা স্পটিং কিছু হলেই সেটাও কিন্তু ডেঞ্জার সাইন্সের মধ্যেই ধরতে হবে। নর্মাল যে ধরুন 2.5 কেজি হওয়ার কথা, ডেলিভারির সময় দেখা গেল যে 1.5 কেজি 2 কেজি, আমরা যেটা বলি যে IUGR, স্মল ফর জেস্টেশনাল এজ, স্ট্রেস রিলেটেড। নমস্কার, হেলথ ইম্প্যাক্ট বাংলার নতুন আরও একটি পডকাস্ট নিয়ে আমি সঞ্চিতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব প্রেগন্যান্সির যে প্রথম 3 মাস, সেই 3 মাস কতটা গুরুত্বপূর্ণ এবং এই 3 মাসে কি কি ধরনের সাবধানতা একজন হবু মা তিনি মেনে চলবেন, কখন তিনি ডাক্তারের কাছে যাবেন, এই যাবতীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের পডকাস্টে। আমাদের সঙ্গে মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর শক্তি গঙ্গোপাধ্যায়। নমস্কার, স্বাগত আপনাকে হেলথ ইম্প্যাক্ট বাংলায়। আমাদের প্রথম আজকে প্রশ্ন আপনার কাছে, একজন হবু মা, একজন প্রেগনেন্ট মহিলা, তিনি তার যে প্রথম 3 মাস, তার প্রেগনেন্সির প্রথম 3 মাসে কিভাবে চলবেন, কি কি সাবধানতা তিনি অবলম্বন করবেন? প্রথম 3 মাস তো খুবই গুরুত্বপূর্ণ, যেমন আপনি বললেন, এটা গুরুত্বপূর্ণ দুজনের জন্যই, মায়ের জন্য এবং বাচ্চার জন্য। তো সাবধানতা বলতে আমরা সবসময় বলি যে ধরুন প্রেগনেন্সি শুরু করার আগেই একটা প্রি প্রেগনেন্সি প্ল্যানিং করা উচিত। সেখানে অবশ্যই কিছু মাল্টিভিটামিন এবং ফলিক অ্যাসিড নেওয়া উচিত। ওনার যদি আগে কোনো রোগ থাকে, ধরুন ডায়াবেটিস কিংবা হাইপারটেনশন, সেগুলোকে প্রপারলি কন্ট্রোল করা উচিত এবং যা যা মেডিসিন খাচ্ছেন সেগুলো প্রপারলি দেখা উচিত, সেই মেডিসিনগুলো ঠিকঠাক কিনা, প্রেগনেন্সি সেফ কিনা, ওজন যদি বেশি থাকে ঠিক করা উচিত। প্রেগনেন্সি চলে এলে আমরা সবসময় বলি যে প্রথম 3 মাস যেই প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হবে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাওয়া উচিত, এটা আলট্রাসাউন্ড করানো উচিত, কিছু কিছু অ্যাডিশনাল মেডিসিনস অনেক সময় লাগে নেওয়া উচিত। বেড রেস্ট সবসময় বলা হয় না, বাট একটু অ্যাভয়েড, মানে একটু এক্সারশন যে অ্যাক্টিভিটিজে হয় সেগুলো একটু অ্যাভয়েড করা উচিত। এইভাবে ইনিশিয়ালি কেয়ার শুরু করা উচিত। আমরা তো আলোচনা শুরুই করলাম সাবধানতা নিয়ে, কিন্তু গুরুত্বপূর্ণ তো এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। তো সেই গুরুত্বপূর্ণ কেন? গুরুত্বপূর্ণ বোধ বাচ্চা এবং মায়ের জন্য দুজনেরই। বাচ্চার জন্য ইন দ্য সেন্স যে প্রথম এই যে 2-3 মাসে যে আমরা যেটা বলি অর্গানোজেনেসিস, যে বাচ্চার যে ধরুন হার্ট, ব্রেন, লাংস, তারপরে পেটের যে কিডনিজ, লিভার, সবকিছু ডেভেলপ হয়, সব অর্গান। এই 3 মাসেই পুরো ডেভেলপমেন্টটা হয়, গঠনটা হয়ে যায়। তো এই সময় খুব ভালনারেবল, যে কোনো ধরনের ধরুন কোনো ওষুধ বা অন্য কিছু সবসময় বাচ্চার ডেভেলপমেন্টে আঘাত করতে পারে। তো হচ্ছে যে এই অর্গানোজেনেসিসটা খুবই ইম্পর্টেন্ট। প্রথম 3 মাস, প্রেগন্যান্সির প্রথম 3 মাস খুব গুরুত্বপূর্ণ বলা হয়, যেটা প্রথমে আমরা সাবধানতা নিয়ে আলোচনা করেই নিলাম। কেন গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ দুজনের জন্যই, বাচ্চা এবং মায়ের দুজনের জন্য। বাচ্চা গুরুত্বপূর্ণ প্রথমে ইন দ্য সেন্স যে প্রথম 3 মাস সব অর্গানোজেনেসিস যেটা বলি, সব অর্গানস, মানে ব্রেন, ধরুন আপনার হার্ট, লাংস, লিভার, সব কিছুই ডেভেলপ হয়, কিডনিস। তো এই সময় যে কোনো ধরনের ওষুধ যেটা প্রেগনেন্সিতে সেফ নয় বা অন্য কিছু, সব কিছুই অর্গানোজেনেসিস এফেক্ট করতে পারে। তো সেই জন্য বাচ্চার জন্য খুব গুরুত্বপূর্ণ। মায়ের জন্য গুরুত্বপূর্ণ ইন দ্য সেন্স যে এই সময় যে অনেক কিছু নতুন চেঞ্জেস ডেভেলপমেন্ট হয় আস্তে আস্তে, যেমন হচ্ছে যে ফার্স্টলি তো যেটা একটা মেন্টাল, একটা সাইকোলজিক্যালও একটা ব্যাপার থাকে, যে তারপর প্রেগনেন্সি রিলেটেড চেঞ্জেস, যেমন অনেক কিছু, যেমন বমি, বা অনেক সময় অনেকে যদি প্রেশার আগে থাকে, অনেক সময় প্রেশার অনেক সময় বেশি হয়ে যায় প্রেগনেন্সির টাইমে। এটা একটা নতুন প্রেগনেন্সির সঙ্গে একটা কোপ আপ করার যে একটা প্রথম যে একটা ব্যাপার, সেইগুলো মায়ের মধ্যেও একটি থাকে। তো বাচ্চা এবং মায়ের জন্য অবভিয়াসলি যে ফার্স্ট 3 মাস খুবই গুরুত্বপূর্ণ, মানে এই দুটি কারণে। এবং পুরো গঠনটাই বলছেন যে সেই গঠনটা, বাচ্চার গঠনটা, গর্ভস্থ শিশুর গঠনটা প্রথম 3 মাসেই হয়, 3 মাসেই হয়ে যায়। প্রথম 3 মাসেই। আচ্ছা, এই যে বমি, দুর্বলতা, মাথা ঘোরা, ভারী ভারী ভাব, এই যাবতীয় বিষয়গুলো একজন প্রেগনেন্ট মহিলার হয়ে থাকে, হবু মায়ের হয়ে থাকে, তো এগুলো প্রত্যেকটি কি স্বাভাবিক নাকি চিন্তার কোনো কারণ আছে? চিন্তার কারণ নেই। কিছু কিছু মাইনর ইলনেস, যেমন হচ্ছে
যেটা আমরা বলি যে ডিউরিং প্রেগনেন্সি খুবই কমন, যেমন হচ্ছে বমি, তারপর হচ্ছে অনেকে বলে একটা উইকনেস, একটু ঘুম ঘুম ভাব লাগছে, লিথার্জিক। তারপরে যেটা হচ্ছে অনেকে বলেন যে পায়ে ক্র্যাম্পস হচ্ছে, অনেকে বলেন যে পিঠে ব্যথা হচ্ছে, অনেকে বলেন যে অ্যাসিডিটি হচ্ছে, অনেকে বলেন কনস্টিপেশন হচ্ছে। আবার এগুলোই মেন, অনেকে বলেন অ্যাসিডিটি এগুলো all are হচ্ছে। common মানে symptoms. মোটামুটি 70 to 80% 10 জনের মধ্যে 7-8 জনের তো কমপ্লেন করেনি। তো এইগুলো আমরা বলি যে মাইনর ইলনেস, এবং তার জন্য কিছু কিছু ওষুধও দেওয়া হয়। তো এগুলো মোটামুটি কমন, সবার ডক্টর ক্ষেত্রেই হয়ে মুখোপাধ্যায়, থাকে। একটা বিষয় ভীষণ জানতে ইচ্ছে করছে, এগুলো তো কমন ইলনেসের মধ্যে পড়ছে, কমন সিমটমসের মধ্যে পড়ছে, কিন্তু অনেকগুলো বিষয় থাকে যেগুলো বিপজ্জনক হয়ে যেতে পারে, যেটা হয়তো হবু মা বা তার পরিবারের মানুষজন তারা জানেন না। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি সেটা বলেন, কোন সিমটমটা দেখলে তারা দ্রুত ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করতে যাবে? প্রথম যদি প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ হয়, তারপরে যদি দেখেন যে কোনো ধরনের যদি অ্যাবনর্মাল ব্লিডিং কিছু হচ্ছে বা স্পটিংও যদি কিছু হয়, এনি টাইপ ব্লিডিং বা স্পটিং কিছু হলেই সেটাও কিন্তু ডেঞ্জার সাইন্সের মধ্যেই ধরতে হবে। আচ্ছা। আর অনেক রিজনস আছে, একটা মানে সেগুলো আসছি। আর এবার প্রথম যেটা হচ্ছে ব্লিডিং, দ্বিতীয়ত যেটা হচ্ছে যদি সিভিয়ার পেটে ব্যথা যদি শুরু হয়, সিভিয়ার বা তার থেকেও যদি কমও হচ্ছে কিন্তু বারে বারে ধরুন 1-2 দিন অন্তর অন্তর ক্র্যাম্পস হচ্ছে বা পেটে ব্যথা হচ্ছে, সেগুলো অবশ্যই ডেঞ্জার সাইন্স। থার্ডলি যেটা হচ্ছে যে ধরুন অনেক সময় চোখ মুখ হয়তো হঠাৎ করে ফুলে গেল, পা ফুলে গেল, সেটাও কিন্তু এক ধরনের ডেঞ্জার সাইন্স। তো এই তিনটেই মূলত যেটা আমরা বলি। এছাড়াও অনেক সময় আমরা বলি যে জ্বর, যদি হাই ফিভার, এগুলো ইনফেকশন সাজেস্ট করে। বাট মোটামুটি প্রথম মানে 2-3টে ডেঞ্জার সাইন্সের মধ্যে একটা যেটা হচ্ছে খুব ব্লিডিং কিংবা স্পটিং বা পেটে খুব ব্যথা কিংবা হচ্ছে যে পেটে ব্যথা, তার সাথে যেটা হচ্ছে যে যদি হঠাৎ করে চোখ মুখ ফুলে যাচ্ছে, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, তো এগুলো প্রত্যেকটা বিষয় নজরে আর রাখতে আরেকটা হবে। যেটা হচ্ছে যে বমি, যেমন একটা বিষয় সবসময় যেমন আমি বললাম যে বমি কিন্তু 10 জনের মধ্যে 7-8 জনেরই হয়। একদম। বাট বমি গা অনেক গোলানো, সময় এই কিন্তু, হ্যাঁ, বিষয়টাও গা থাকে। গোলানো, বাট বমিও যদি দিনে 10 থেকে 15 বার হয়ে যাচ্ছে, ধরুন ওনার ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছেন, ধরুন বা চোখ মুখ শুকিয়ে যাচ্ছে, যে এরকম যদি কন্ডিশন হয়, এটা কিন্তু নর্মাল নয়। সেটাও দ্রুত এটা আমরা পরামর্শের প্রয়োজন রয়েছে। সেটাও দ্রুত পরামর্শে, সেইটা কিন্তু ডিফারেন্সিয়েট করা উচিত। যে একদম। যদি বারবার বমি হচ্ছে, ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, সেটা আমরা ডাক্তারি টার্মসে বলি হাইপারেমেসিস গ্র্যাভিডারাম। তো আচ্ছা। এক্ষেত্রেও কিন্তু এটা ওয়ান অফ দ্য ডেঞ্জার সাইন্স। হবু মায়ের তো অনেকগুলো সমস্যা, এমনি শারীরিক নতুন একটা প্রাণ জন্ম নিচ্ছে তার নিজের শরীরে, খুব স্বাভাবিকভাবে বডি চেঞ্জ হচ্ছে। ফলিক অ্যাসিড থেকে শুরু করে ক্যালসিয়াম, যেটা আপনি বললেন যে এগুলো দেওয়া হয়, প্রথম থেকেই দেওয়া হয় প্রেগনেন্সি টেস্ট করে যখনই পজিটিভ হবে। ফলিক অ্যাসিড কেন এতটা গুরুত্বপূর্ণ? ফলিক অ্যাসিড গুরুত্বপূর্ণ, আমরা যেটা রেকমেন্ড করি যে প্রেগনেন্সি প্ল্যান করার আগেই নেওয়া উচিত, 2-3 মাস আগে থেকেই নেওয়া উচিত। প্রেগনেন্সি প্রথম 2-3 মাস তো নেওয়াই উচিত। গুরুত্বপূর্ণ ইন দ্য সেন্স যে ফলিক অ্যাসিড যে নিউরাল টিউব ডিফেক্ট প্রিভেন্ট করে। নিউরাল টিউব ডিফেক্ট বলতে যে আমরা বলি ব্রেন বা স্পাইনাল কর্ড, ব্রেন বা স্পাইনাল কর্ডের বিভিন্ন অ্যাবনর্মালিটিস হয়, তো সেই অ্যাবনর্মালিটিসগুলো ফলিক অ্যাসিড প্রিভেন্ট করে। আর যেটা প্রথম 3 মাসের মধ্যেই গঠনটা হয়ে যায়। হ্যাঁ, হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি ফলিক অ্যাসিডের একটি ব্লাডের একটি মাত্রা থাকে, যেটা আমরা বলি আগে থেকেই যদি নেয়, তো সেই মাত্রাটা থাকে মায়েদের শরীরে, তাহলে কিন্তু এই যে ব্রেন বা স্পাইনাল কর্ডের এই বিভিন্ন অ্যাবনর্মালিটিসগুলো প্রিভেন্ট করা যায়। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আগে থেকে নিলে মায়ের যে ব্লাড সেল ও প্রোডাকশনেও হেল্প করে ফলিক অ্যাসিড, তো সেক্ষেত্রেও কিন্তু মায়ের অ্যানিমিয়াও কিন্তু প্রিভেন্ট করে। তো এই দুটি মেনলি রিজনে কিন্তু ফলিক অ্যাসিড কিন্তু সবসময় নেওয়া উচিত। আচ্ছা, অনেক সময় বলা হয় যে এই যে এটা সবসময় বলা হয় যে একজন হবু মা তিনি যেন সবসময় খুশিতে থাকেন, তার যেন কোনো রকম স্ট্রেস বা মানসিক চাপ না হয়। কেন বলা হয়? এটা কি কোথাও গর্ভস্থ শিশুর উপর প্রভাব পড়ে? অবশ্যই স্ট্রেস সবসময় কিন্তু প্রেগনেন্সির ওপর একটা অ্যাডভার্স এফেক্ট হয়, কারণ আমরা বলি যে স্ট্রেস রিলেটেড হরমোনস কিছু আছে, যেটা আমরা বলি কর্টিসল, ব্রেন থেকে আসে। ব্রেন থেকে এসে অনেক সময় কিন্তু যে প্ল্যাসেন্টা, যেটা মেন কানেক্টিং লাইন বিটুইন বাচ্চা এবং মায়ের মধ্যে, সেই কর্টিসল কিন্তু প্ল্যাসেন্টার মধ্যে দিয়ে বাচ্চার শরীরে চলে যাবে, অনেক ক্ষেত্রে কিন্তু ব্রেন ডেভেলপমেন্টে এফেক্ট করে। তো এক্ষেত্রে কিন্তু
ক্রনিক্যালি যদি স্ট্রেসে কেউ থাকেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে বাচ্চার কিন্তু মানসিক যে অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। এছাড়াও স্ট্রেসে কিন্তু মায়ের শরীরে আরেকটি হরমোন বেরোয় যেটা আমরা বলি অ্যাড্রেনালিন। তো সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যায় যে প্ল্যাসেন্টা, এটা আবার যেটা আসছে যে মেন যে কানেক্টিং যে বাচ্চা এবং মায়ের মধ্যে যেটা, সেখানে কিন্তু যে ব্লাড ভেসেলগুলো ওই হরমোনের কারণে অনেক সময় ব্লাড ভেসেল কনস্ট্রিকশন হয়ে যায়, মানে সরু হয়ে যায়, যার ফলে কিন্তু মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে যে রক্ত যাওয়ার কথা সেটি কম যায়। তার ফলে কি হয়, মিসক্যারেজের চান্স থাকে। ধরুন পরবর্তীকালে বাচ্চা ছোট হলো মানে নর্মাল যে ধরুন 2.5 কেজি হওয়ার কথা, ডেলিভারির সময় দেখা গেল যে 1.5 কেজি 2 কেজি, আমরা যেটা বলি যে IUGR, স্মল ফর জেস্টেশনাল এজ। আরেকটা যেটি স্ট্রেস রিলেটেড, আরেকটা যেটা হচ্ছে প্রিটার্ম ডেলিভারি। তো এইসব জিনিসপত্রগুলো, হাইপার টেনশন, পরবর্তীকালে প্রেগনেন্সির সময় প্রেশার বেশি হয়ে যাওয়া, তো এইসব জিনিসগুলো হতে পারে। অর্থাৎ একজন হবু মা, প্রেগনেন্ট মহিলা, তিনি শুধুমাত্র খাওয়া দাওয়া ওষুধপত্র নয়, তার একটা মেন্টাল হেলথের দিকেও কন্টিনিউয়াসলি একটা নজর তাকে দিতে হবে। খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমার মনে হয় দর্শকদের জন্য। আরেকটি বিষয় হচ্ছে মিসক্যারেজের বিষয় একটু আসবো। প্রথম 3 মাস ভীষণ গুরুত্বপূর্ণ হবু মায়ের ক্ষেত্রে এবং সাবধানতার বিষয়গুলো আপনি উল্লেখ করলেন। তো এই সময়ই কি মিসক্যারেজের সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে, হাই চান্স, নাকি পরবর্তী সময়ে হতে পারে, 5 মাস 6 মাসেও হতে পারে? মিসক্যারেজ আমরা তো ভাগ করি দুভাবে, যে প্রথম 3 মাস বা 3 থেকে 5 মাস। তবে সব থেকে হায়েস্ট চান্স অফ মিসক্যারেজ প্রথম 3 মাসেই থাকে, কারণ সবে প্রেগনেন্সি তখন ডেভেলপমেন্ট হচ্ছে। আস্তে আস্তে যে জায়গায় যে ইউট্রাস বা জরায়ুর মধ্যে যেখানে প্রেগনেন্সি ইমপ্ল্যান্টেশন হয়েছে, সেখানে আস্তে আস্তে প্ল্যাসেন্টা ডেভেলপমেন্ট হচ্ছে, ব্লাড ভেসেল কানেকশনস এস্টাবলিশ হচ্ছে মাদারের সাথে। তো এই সময়ে সব থেকে বেশি চান্স মিসক্যারেজ হওয়ার। তো ফার্স্ট ট্রাইমেস্টার মিসক্যারেজ রেট সব থেকে হাই, রাদার দেন 3 থেকে 5 মাসের মধ্যে। আচ্ছা, আমরা শুনেছি যে দুজনের জন্য খেতে হবে। মায়েদের সবসময়, হবু মায়েদের বলা হয় ভালো করে খাওয়া দাওয়া কর, এরকম বলা হয় বাড়িতে। দুজন, তুই এখন একজন নয়, দুজন। এটা কতটা সঠিক? না, দুজনের জন্য এটা খাওয়া দাওয়া ওরকম আমরা বলি না সাধারণত, এটা সবাই অনেকে ভাবেন, বাট যেটা আমরা বলা হয় যে খুব বেশি খেলেও আবার অসুবিধা, বুঝতে পেরেছেন? বাট আমরা যেটা বলি যে নর্মাল মানে হেলদি খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে মিশে, যেমন প্রোটিন বাচ্চার গ্রোথের জন্য লাগে, তো আপনার যে কোনো ধরনের মানে মাছ, চিকেন, ডিম বা এগুলো খাওয়া উচিত। তারপরে ক্যালসিয়াম রিচ ফুড, হ্যাঁ অবশ্যই, ভিটামিনস মিনারেলস থাকে ভেজিটেবলসে, ক্যালসিয়াম রিচ ফুড, দুধ বা এই রিলেটেড প্রোডাক্টস আর কি। তো এই ধরনের আর কি বাইরের খাবার বা মানে সেরকম ফ্রোজেন ফুড এগুলো একটু অ্যাভয়েড করলে বেটার হয়। তো এইভাবে আর কি দুজনের জন্য ওরকম ভাবে খাওয়ার ওরকম বলা হয় না, বাট অবশ্যই সবসময় নিউট্রিশিয়াস ডায়েট এগুলো অ্যাডভাইস করা হয়। আমরা আলোচনার একদম শেষ পর্বে চলে এসেছি। একটু জানতে চাইবো, হবু মায়েদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? ফার্স্টলি যেটা হচ্ছে যে প্রেগনেন্সি আসলেই এখন আমরা যেটা বলি যে অবশ্যই যখনই প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসবে, যে অবশ্যই সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে আসা উচিত এবং একটি বেসিক আল্ট্রাসাউন্ড করানো উচিত প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হলে, টু ডিটেক্ট যে প্রেগনেন্সি কোথায় আছে, নর্মাল কিনা, নর্মাল প্রেগনেন্সি কিনা, হার্টবিট এসেছে কিনা। ফলিক অ্যাসিড অবশ্যই খাওয়া উচিত। তৃতীয় যেটা হচ্ছে যে যদি কোনো অন্য রোগ থাকে, ধরুন ডায়াবেটিস, হাইপারটেনশন, সেগুলোর ঠিকঠাক আছে কিনা, প্রেশার কন্ট্রোল আছে কিনা, সুগার ঠিক আছে কিনা, তার ওষুধপত্র এগুলো যাচাই করে নেওয়া উচিত। কিছু বেসিক টেস্ট, হ্যাঁ কিছু বেসিক টেস্ট যেমন থ্যালাসেমিয়া অনেকেই করেন না আজকাল, কিন্তু এটাও কিন্তু করে নেওয়া উচিত। এবং অবশ্যই যেমন বললাম যে কিছু মেজার্স, যেমন একটু অ্যাভয়েড স্ট্রেনুয়াস অ্যাক্টিভিটিস, একটু এক্সারশন রিলেটেড কাজ একটু কম করা, একটু রেস্টে থাকা, এগুলোই বেসিক মেজার। হ্যাঁ অবশ্যই স্ট্রেস অ্যাভয়েড করা। অনেক ধন্যবাদ ডক্টর গঙ্গোপাধ্যায়, এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য, পরামর্শ দেওয়ার জন্য। হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনারা বুঝতে পারলেন, আমাদের আজকের পডকাস্টটা যারা দেখলেন, যে গর্ভস্থ অবস্থায় শিশুর কিভাবে যত্ন নিতে হবে এবং হবু মায়েরা তারা কি কি ধরনের সাবধানতা অবলম্বন করবেন। প্রথম 3 মাস গর্ভস্থ অবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই ভিডিওটি আপনারা যারা দেখলেন প্লিজ শেয়ার করবেন। হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনারা যারা আমাদের দর্শক রয়েছেন
তারা তো রয়েছেন। যারা নতুন দর্শক বন্ধু তাদেরকে আপনারা রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটি লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। নমস্কার।